আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডেল্টা ফার্মা নিবেদিত উপস্থিতির সৌজন্যে রাজ টিভির সাপ্তাহিক আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের আরেকটি পর্বে। সাথে আছি আমি ডক্টর ফেরজানা আলী। আমাদের আজকের অনুষ্ঠান অর্গানাইজড বাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। আজ আমাদের আলোচনার বিষয় স্পন্ডাইলো আর্থ্রাইটিস রোগ ও তার চিকিৎসা। আর এই বিষয়ে আমাদের সাথে আজকে আলোচনায় বরাবরের মতো ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল মহাখালী ঢাকার মেডিসিনের জুনিয়র কনসালটেন্ট ডক্টর এ.কে.এম. কামরুজ্জামান। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি, আমরাও ভালো আছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে রাজ টিভিকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি রাজ টিভির ফেসবুকের অফিসিয়াল পেজে লাইভ চলছে। আপনারা আমাদের লাইভে সংযুক্ত হওয়ার জন্য পেজটিকে লাইক করে সরাসরি আমাদের লাইভে সংযুক্ত হতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আমাদের আলোচনার বিষয়ে আবারও জানাচ্ছি। আমাদের আলোচনার বিষয় স্পন্ডাইলো আর্থ্রাইটিস রোগ ও তার চিকিৎসা। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের লাইভ চলাকালীন কমেন্ট সেকশনে নাম বয়স উল্লেখ করে পরিপূর্ণ প্রশ্ন করবেন। আমরা তারই সাপেক্ষে আলোচনা করার চেষ্টা করব। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। যেহেতু আমরা এই আয়োজনে এই ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের এই পর্বগুলোতে আমাদের দর্শকদেরকে রিউমাটোলজির বিভিন্ন রোগ এই বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে তাদেরকে তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করি, এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি রোগ নিয়ে, স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এই রোগটি সম্পর্কে আমাদের দর্শকরা অনেকেই হয়তো বা তেমন ধারণা নেই। শুরুতে যদি আমাদের দর্শকদেরকে সহজ করে বুঝিয়ে বলতে, স্পন্ডাইলো আর্থ্রাইটিস রোগটি আসলে কি? থ্যাংক ইউ। আমি এই রোগটি সম্পর্কে বলার আগে দু একটা কথা বলতে চাই। আসলে রিউমাটিক ডিজিজ মানে বাত ব্যথাটা আমাদের দেশের জন্য একটা স্বাস্থ্য বিষয়ক একটা বড় ধরনের সমস্যা। তো এই বাত ব্যথা রিলেটেড পেশেন্ট কেমন আছে সেটা বোঝার জন্য বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে। এর মধ্যে বিভিন্ন দেশে দেখানো হয়েছে এই বাত ব্যথা রোগীর সংখ্যা 11 থেকে মোর দ্যান 50% পেশেন্টস অ্যাফেক্টেড, মানে 11 থেকে 50 জনের বেশি পার্সেন্ট মানুষ বাত ব্যথা আক্রান্ত হয়ে থাকে বিভিন্ন দেশে। তো এই বিষয়ক আমাদের দেশেও গবেষণা হয়েছে। এর মধ্যে WHO আইলার কফকর্ড পরিচালিত যে গবেষণায় 2009 সালে পরিচিত গবেষণায় দেখা গেছে আমাদের দেশেও প্রায় 32% পেশেন্টস জীবনে কোনো না কোনো সময় বাত ব্যথা আক্রান্ত হয়ে থাকে। তার মানে প্রতি 3 জনে প্রায় একজন জীবনে কোনো না কোনো সময় বাত ব্যথা আক্রান্ত হয়ে থাকে। তো এইখানে আমাদের বাত ব্যথার মধ্যে প্রায় ছোট বড় মিলে 400-র উপরে বাত ব্যথা রয়েছে। এর মধ্যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি এক ধরনের বাত, যেটা আমরা এটাকে বলি প্রদাহজনিত বাত। তো এই বাত বলতে আসলে কি বুঝি এটা? আমরা যদি শব্দটা খেয়াল করি স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, এটা এই শব্দটা থেকে বোঝা যায় স্পন্ডাইলো মিন্স মেরুদণ্ড বা আমরা যদি বলি যে শরীরের পিছনের দিকের যে লম্বা অংশ শক্ত শির দ্বারা, সেটা বোঝায়। এবং আইটিস মানে ইনফ্লামেশন, যেখানে আমাদের বিভিন্ন এই প্রদাহগুলা হয়ে থাকে সাধারণত ছোট ছোট হাড় যেটা থাকে মেরুদণ্ডে, সেগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে বিভিন্ন ধরনের লিগামেন্ট টেন্ডন দিয়ে, এগুলাতে প্রদাহ হয়ে থাকে সাধারণত। এই প্রদাহগুলোর কারণে আপনার আলটিমেটলি যে পেশেন্ট পেইন ফিল করে থাকে। এবং এছাড়া অন্যান্য জায়গায়ও শরীরের আক্রমণ করে থাকে, যেমন আমাদের বড় বড় জয়েন্ট যেগুলো আমরা হাঁটুর জয়েন্ট অথবা হাতের জয়েন্ট অথবা কোড়ালির জয়েন্টগুলোকে আক্রমণ করে থাকে। এবং অনেক সময় এই রোগটি খাদ্যনালী এবং অনেক সময় আমাদের চোখে আক্রমণ করে, অনেক সময় চামড়াতে আক্রমণ করে থাকে। সো এই রোগ থেকে আমরা সাধারণত এই বিষয়গুলো দেখি এবং এটা আমরা আমব্রেলা টার্ম বা হিসেবে ইউজ করি। এই রোগের মধ্যে আমাদের বেশ কয়েকটি রোগ রয়েছে। এর মধ্যে রয়েছে আমরা যদি বলি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, অথবা এর মধ্যে রেডিওলজিক্যাল এক্সিয়াল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি আমরা বলি। আবার রয়েছে নন রেডিওলজিক্যাল এক্সিয়াল এসপিএ, যেখানে আমরা পরীক্ষা করে এক্সরেতে কোনো ধরনের পরিবর্তন পাই না, কিন্তু পেশেন্টের ব্যথা বেদনার ধরন থেকে আমরা বুঝি এটা একটা প্রদাহজনিত বাত। তখন আমরা এটাকে নন রেডিওলজিক্যাল স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি হিসেবে লেবেল করি। কখনো কখনো এর মধ্যে আরও রয়েছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, যেখানে আমাদের খাদ্যনালীর মধ্যে ইনফেকশন হয়ে সেটা এক ধরনের বাতের সৃষ্টি করে। অনেক সময় আমাদের মূত্রনালীর মধ্যে ইনফেকশন করে এক ধরনের বাতের সৃষ্টি করে। সেটা থেকে এক ধরনের বাতের সৃষ্টি হয়, যেটাকে বলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, সেটাও হতে পারে। আবার এর মধ্যে আরও রয়েছে
চর্মরোগ রিলেটেড কিছু বাত, যেটা চামড়াতে বাতের সৃষ্টি করে, চামড়াতে রোগের সৃষ্টি করে, সেটার সাথে এক ধরনের বাতের সম্পর্ক রয়েছে। এছাড়া আমাদের রয়েছে, যখন আমরা এটাকে আলাদা করতে পারি না তখন আমরা এটাকে বলি আনডিফারেন্সিয়েটেড স্পন্ডিলোআর্থ্রাইটিস, যেটা আমরা আলাদা করে আলাদা করা যায় না। তো এই হচ্ছে স্পন্ডিলোআর্থ্রোপ্যাথি আসলে। আচ্ছা, খুব চমৎকার ভাবে আমরা স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যেটাই বলি না কেন সেই ধরনগুলো জানছিলাম, এবং আমাদের দর্শকদেরকে যদি সহজ করে বুঝিয়ে বলা যায় সেক্ষেত্রে শিরদাঁড়ার প্রদাহজনিত সমস্যাকে আসলে স্পন্ডাইলো আর্থ্রাইটিস ভাবে এই বিষয় বা এই রোগটি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যে কোনো বাতজনিত সমস্যাতে আমরা তো কিছু কারণ জানি যে কিছু কারণের কারণে এই রোগগুলো হয়ে থাকে। এই সমস্যাটি হলে স্পন্ডাইলো আর্থ্রাইটিস এর পেছনে বা এই রোগটি হওয়ার পেছনে কারণ কি? যে একটা তো আসছে প্রদাহ, এছাড়া কি আর কোনো কারণ আছে যার কারণে এই সমস্যা হয়ে থাকে? খুব ভালো প্রশ্ন। এটা আসলে কেন হয় এক্স্যাক্টলি নট নোন, বাট কিছু ফ্যাক্টর রেসপন্সিবল ফর দিস, কিছু কারণ। যেমন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জেনেটিক কারণ, যেটা আমরা বলি HLA-B27 একটা জিন যদি কারোর মধ্যে থেকে থাকে সেক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা বাড়ে। কিছু আছে এথনিক ব্যাপার, এটা একটা ব্যাপার আছে। তার এরপর আছে আপনার ইনফেকশন। যদি বডিতে কখনো ইনফেকশন হয়ে থাকে, যে কোনো ইনফেকশন, সেটার এগেনস্টে আমাদের ইমিউন সিস্টেম, আমরা যেটাকে বলি রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই ব্যবস্থা যখন ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে তখন বডিতে যে অ্যান্টিবডি, এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, সেটার কারণেও অনেক সময় বাতের সৃষ্টি হয়। এছাড়া আরো অনেক কারণ রয়েছে, লাইক ছোটবেলার বড় হয়ে ওঠা, বিভিন্ন স্ট্রেস, বিভিন্ন সামাজিক ব্যাপার, এগুলাও এর সাথে জড়িত। বাট কোনোটাই একদম এক্স্যাক্টলি স্পেসিফিক না যেটা এটার কারণেই বাতটা হয়ে থাকে। আচ্ছা, মানে কারণটা আসলে অজানা। আমরা যদি সহজভাবে বুঝতে চাই সেক্ষেত্রে হচ্ছে কারণটার পেছনে কি কারণে হচ্ছে এই সমস্যা সেই বিষয়টি আসলে অজানা। এক্স্যাক্টলি যে কারণটা অজানা। যে কোনো সময় যে কোনো রোগের তো আসলে আমরা স্পেসিফিক একটা বয়সকে ধরে থাকি যে এই রোগটি আসলে এই বয়সে বেশি হয়ে থাকে। স্পন্ডাইলো আর্থ্রাইটিস এর এটা কি কোনো স্পেসিফিক বয়স আছে বা কোনো বয়সে আসলে এই রোগটি বেশি হচ্ছে, বা নারী পুরুষ ভেদ যদি চিন্তা করি কোন নারী বা পুরুষের কাদের আসলে বেশি হচ্ছে বা কোন বয়সে বেশি হচ্ছে এই রোগটি? আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছেন আপনারা। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এই বাত ব্যথা যেগুলো, এগুলো সাধারণত বয়স্কদের বেশি হয়, কিন্তু আসলে দেখা যায় এই ধরনের বাত সাধারণত যাদের বয়স 40-এর নিচে তাদেরই বেশি হয়ে থাকে, এবং সাধারণত তাদেরই হয়। শুরুটা 40-এর আগেই হয়ে থাকে, 40 বা আমরা যদি বলি 45-45-এর আগেই হয়ে থাকে। তবে বেশি যাদের হয় সেটা আমরা বলি টিনস অ্যান্ড 20s, মানে আপনার 20 এবং তার আশেপাশে এই বয়সে সাধারণত বাত শুরু হয়ে থাকে। তবে এছাড়া আমরা যদি বলি মেল এবং ফিমেল এর মধ্যে যদি ভাগ করি, বলি মেলদের সাধারণত 2 থেকে 3 গুণ এই বাতটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে পুরুষদের মাঝে মহিলাদের থেকে। এবং এইটা আরেকটা হচ্ছে যাদের বংশগত ধারা থাকে, বংশে বাতের আক্রমণ হয়েছে, ফ্যামিলিতে যদি থাকে, বাবা মা ভাই বোন, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, সেকেন্ড ডিগ্রি রিলেটিভ, যদি এরকম হয়ে থাকে বংশে বাত ছিল কারো, সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের মধ্যেও সেই বাতটি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে নারী পুরুষের একটা রেশিও আমরা জানলাম, এবং বংশগত যদি কারো পরিবারে আসলে কারো প্রিভিয়াসলি এই সমস্যাটা থাকলে তারও হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আরেকটি বিষয় উঠে এসেছে যে একটা ধারণা থাকছে যে সবসময় বাচ্চা বয়োজ্যেষ্ঠদের হচ্ছে, আসলে 40-এর নিচেও এই রোগটি হচ্ছে। এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে তো আসলে কিছু লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায়, রোগীরা আসলে কিভাবে বুঝবে যে তারা এই সমস্যা ভুগছেন? কি ধরনের উপসর্গগুলো আসলে তারা নিয়ে আসেন? এক্স্যাক্টলি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বুঝতে পারি যে কি ধরনের উপসর্গ হয়ে থাকে এই ধরনের বাতে, তাহলে আমরা সহজেই ডাক্তারের শরণাপন্ন হতে পারবো। যে বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা শুরুতেই বললাম, এটা মেরুদণ্ড বা শিরদাঁড়াকে আক্রমণ করে, প্রদাহ সৃষ্টি করে, তীব্র ব্যথার সৃষ্টি করে। যে ব্যথাটার ধরন আমরা বলি ইনফ্লামেটরি পেইন। ইনফ্লামেটরি পেইন মানে প্রদাহজনিত বাত। এখানে যেটা হয় পেশেন্ট বলবে যে আমি যখন রেস্টে থাকি তখন ব্যথার তীব্রতা বেড়ে যায়, যখন আমি কাজ করি তখন ব্যথাটা কমে যায়। যখন তার মানে পেশেন্ট যখন রাতে শুয়ে থাকে, মাঝরাতে তার অনেক সময় ব্যথার জন্য ঘুম ভেঙে যেতে পারে, মাঝরাতে উঠে তাকে হাঁটতে হতে পারে, অথবা মাঝরাতে সে টয়লেটে যেতে হবে, সে সহজে উঠতে পারতেছে না, সময় লাগছে, অথবা রাতে যখন শুয়ে থাকছে তার ডান কাঁধ বাম কাঁধ হতে কষ্ট হচ্ছে, সকালে যখন সে ঘুম থেকে উঠছে সে সহজেই উঠে হাঁটতে পারছে না, সে নামাজ পড়তে পারছে না,
তাকে সময় নিতে হচ্ছে, আস্তে আস্তে উঠে সময় নিয়ে তারপর তার ব্যথাটা কমে যাচ্ছে। তার মানে এই ব্যথাটা আমরা যেটাকে বলি মর্নিং স্টিফনেস, সকালবেলায় বডিটা জাম হয়ে থাকে, যেটা যে সেই জামটা খুলতে একটু সময় লেগে যায়, সেটা 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। এবং অনেক রোগী এসে বলবে যে আমার সকালবেলায় আমার খুবই কষ্ট হয় এবং দিনের শেষে খুব বেশি ব্যথা আমি বুঝতে পারি না। এরকম আমাদের মেরুদণ্ড বা শিরদাঁড়ার ব্যথাটা হতে পারে। পাশাপাশি আমাদের বড় বড় জয়েন্ট, যেগুলো হাঁটুর জয়েন্ট অথবা গোড়ালির জয়েন্ট অথবা গোড়ালির পিছন দিকে যে ব্যথাগুলা হয়, সেগুলাও ধরনও এরকম হয় এবং অনেক সময় ফুলে যায়, লাল হয়ে যায়, তীব্র ব্যথার সৃষ্টি হয় প্রদাহজনিত কারণে। আবার অনেক সময় দেখা যায় পায়ের গোড়ালি তালুর দিকের অংশ ব্যথার সৃষ্টি হয় এবং পেশেন্টের হাঁটতে কষ্ট হয়, সকালবেলায় হাঁটতে কষ্ট হয়, খালি পায়ে হাঁটতে কষ্ট হয়। এই ধরনের উপসর্গগুলো দেখা যায়। কখনো কখনো আমি যেটা বললাম, খাদ্যনালীর প্রদাহ, পাতলা পায়খানা, পায়খানার সাথে রক্ত যাওয়া, ঘন ঘন পায়খানা হওয়া, পেটে ব্যথা, পেটের পীড়া, এই ধরনের সমস্যা নিয়েও আসতে পারে। পাশাপাশি গিরা ব্যথা বা কোমর ব্যথা থাকতে পারে। কখনো কখনো চর্মরোগ, যেগুলা চামড়া উঠে যায়, সাদা সাদা চামড়া উঠে, পাশাপাশি এখানে খুব বেশি চুলকানি থাকবে না এবং অনেক সময় স্কাল্পে থাকে, এই লিশনগুলা অনেক সময় বিভিন্ন এরিয়াতে থাকে এবং অনেক সময় নখের কিছু চেঞ্জ থাকে, সাথে ব্যথার সৃষ্টি থাকতে পারে। আবার কখনো কখনো যে জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় সবসময় খুঁজতে হয় যে চোখের কোনো ব্যথা হওয়া, লাল হওয়া, চোখে ঝাপসা দেখা, এই জিনিসগুলো কখনো হয়েছে কিনা। এগুলো থাকলে আমাদের অবশ্যই দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হয়, যাতে তা না হলে আমাদের চোখগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। সাধারণত এই ধরনের উপসর্গগুলো নিয়েই রোগীরা আসলে এসে থাকে। চমৎকারভাবে আমরা উপসর্গগুলো জানতে পারলাম যে কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন। এই যে উপসর্গগুলো নিয়ে আসার পরে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আসলে এই সাধারণ আমরা যেটা বলি হিস্ট্রি বা ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটাই কি যথেষ্ট, নাকি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ছে? রোগীরা যখন আসে আপনারা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন রোগ নির্ণয়ের ক্ষেত্রে? আপনি ঠিকই বলেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রোগীরা অনেক সময় বলে, দেখা যায় আমরা যখন সন্দেহ করি যে রোগীটার স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি হতে পারে, আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করি, আমরা প্রায়শই দেখি সবগুলো রিপোর্ট নরমাল। তো পেশেন্টকে যখন বলা হয় যে আপনার রিপোর্টগুলো নরমাল, তখন পেশেন্ট মনে করে যে রিপোর্ট নরমাল, আমার এত কষ্ট কেন? আসলে বিষয়টি হচ্ছে যে পরীক্ষা করে আমাদের সবার রিপোর্টই পজিটিভ থাকবে এমনটা নয়। এই বাতের ক্ষেত্রে আমরা প্রদাহজনিত বাত হলেও আমাদের যে প্রদাহের পরিমাণ মাপার কিছু পরীক্ষা, যেমন সিআরপি, ইএসআর, এই পরিবর্তনগুলা নাও হতে পারে 50% পেশেন্টের। তার মানে 100 জনের মধ্যে 50 জন পেশেন্টের আমাদের কোনো ধরনের রক্তের রিপোর্ট আমাদের নরমাল থাকতে পারে, রক্তের রিপোর্ট। এবং ইভেন আমি তো আগেই বলেছি, এক্স-রেতেও খুব বেশি পরিবর্তন পাওয়া নাও যেতে পারে, যেটা আমরা বললাম নন রেডিওলজিক্যাল যে স্পন্ডাইলোআর্থ্রোপ্যাথি রয়েছে, সেখানে এক্স-রেতে খুব বেশি পরিবর্তন পাওয়া যাবে না। ইভেন আমাদের এবং যেটা জিনগত টেস্ট আমরা বললাম HLA-B27, সেটাও আমাদের 100% হয়। কাজে আমরা সার্বিক ইভেন এক্স-রে এবং এমআরআই আমরা করে থাকি অনেক সময়, এবং সেগুলো 100% আমরা বলতে পারি না। অনেক সময় নরমাল পেশেন্টেরও পজিটিভ থাকে, আবার দেখা যায় যাদের রোগ রয়েছে তাদেরও নেগেটিভ হয়। কাজেই আমরা সার্বিক আলোচনায় বলতে পারি যে কোনো স্পেসিফিক টেস্ট নেই যেটা দিয়ে আমরা 100% বলে ফেলতে পারবো এই টেস্ট পজিটিভ, আপনার রোগ হয়েছে। আমরা আসলে তার মানে রোগটি নির্ণয়ের জন্য আমাদের রোগীর উপসর্গ, রোগীর ব্যথার ধরন, ব্যথার সাইট গুলা এবং ফ্যামিলির হিস্ট্রি, বিস্তারিত ডিটেলস আমাদের দেখে এক্সামিনেশন ফাইন্ডিং সবকিছু মিলেই আসলে আমাদের রোগটা শনাক্ত করতে হয়। আচ্ছা, আমরা সহজ করে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে রোগীর লক্ষণ, উপসর্গ, বংশগত কোনো হিস্ট্রি আছে কিনা, যে কারণগুলোর কারণে আসলে রোগগুলো হচ্ছে, এগুলো খুঁজে বের করার মাধ্যমে আপনারা আসলে রোগ নির্ণয় করেন এবং উপসর্গ দেখে আসলে রোগ নির্ণয় করে থাকেন। এই স্পন্ডাইলোআর্থ্রাইটিস যে কোনো রোগের ক্ষেত্রে আমরা তো জানি যে কারা বেশি ঝুঁকিগ্রস্ত থাকে বা ঝুঁকির একটা বিষয় কিন্তু উঠে আসে। স্পন্ডাইলোআর্থ্রাইটিস এর ক্ষেত্রে আসলে কারা বেশি ঝুঁকিগ্রস্ত থাকছে? ঝুঁকির মধ্যে যদি বলি, এটা কয়েকটা বিষয় থাকে, এথনিসিটির ব্যাপার থাকে। যেমন আমরা যদি দেখি আফ্রিকাতে, এবং আমরা যদি দেখি সাউথ ইস্ট এশিয়াতে, আমরা যদি দেখি ল্যাটিন আমেরিকা এবং কানাডা, এখানে এখানে যেখানে একটা জিনগত ব্যাপার রয়েছে, যেখানে দেখা যায় যে HLA-B27 এই জিনটার টেস্ট পজিটিভ যাদের, যেখানে যে অঞ্চলগুলোতে বেশি, সেই অঞ্চলগুলোতে এই রোগটার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সেই হিসাবে দেখা যায় যে আফ্রিকাতে এই HLA-B27 পজিটিভ হওয়ার হারটা অনেক কম, এবং পাশাপাশি আমাদের সাউথ ইস্ট এশিয়াতে এই HLA-B27 পজিটিভ হওয়ার হারটা অনেক বেশি, যে কারণে দেখা যায় এই অঞ্চলে এই রোগটির
হওয়ার সম্ভাবনাটাও বেশি। তার মানে HLA B27 একটা ঝুঁকির একটা ব্যাপার। পাশাপাশি আমি ফ্যামিলি যেটা বললাম, ফ্যামিলিতে যদি হিস্ট্রি থেকে থাকে সেটা একটা ঝুঁকির মধ্যে পড়ে। বয়সের একটা ব্যাপার বললাম, যদি বয়স টিনেজ 20s অ্যারাউন্ড হয় তাদের একটা ঝুঁকি থাকে, এবং মেল পেশেন্ট যদি হয় তাদেরও একটা ঝুঁকি থাকে। আচ্ছা, মানে কারা বেশি যদি ঝুঁকিগ্রস্ত আমরা আবারও চিন্তা করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে যারা পুরুষ তাদের, যাদের আর্লি এজ মানে 40-এর নিচে। আরেকটি বিষয় বলা হচ্ছিল যে HLA B27 এর এই মার্কারটার কথা বলা হচ্ছিল, এবং আরেকটি হচ্ছে যাদের বংশগত হিস্ট্রি আছে, অর্থাৎ পরিবারের কারো এই সমস্যাটা হচ্ছে, তারা বেশি ঝুঁকির মধ্যে আছেন। আমরা তো যে কোনো রোগের ক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে একটা জিনিস চিন্তা করি, যে চিকিৎসা যদি সঠিক সময় গ্রহণ না করে সেক্ষেত্রে জটিলতার কথা চিন্তা করি। কোন রোগ এই সমস্যায় ভুগছেন, কোন রোগী সঠিক সময় চিকিৎসকের শরণাপন্ন হলেন না, সেক্ষেত্রে আসলে কি কি ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেন আমাদের রোগীরা? খুবই সুন্দর প্রশ্ন। এটা আসলে সবারই জানা থাকা উচিত। আমাদের আসলে জনগণের মধ্যে, আমাদের রোগীদের মধ্যে এই সচেতনতা খুবই দরকার। তা না হলে আসলে দেখা যায় আমরা যদি সময় মতো রোগটা নির্ণয় করতে না পারি, অনেক লেট হয়ে যায়, অনেক বড় বড় ক্ষতি হয়ে যায়, যেটা আসলে অনেক সময় পূরণ করা সম্ভব হয় না। আমরা যদি আর্লি রোগটা ধরতে পারি, প্রপার চিকিৎসায় যেতে পারি, তাহলে আমরা বড় ধরনের ঝুঁকি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। যেমন ধরেন, কারো যদি ধরেন আমরা ডায়াগনোসিস হলো স্পন্ডালোআর্থ্রোপ্যাথি এবং চিকিৎসাটা নিচ্ছে না, তার চোখটা লাল হয়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, সে জানছে না, সে বুঝছে না, বা ডাক্তারের কাছে যাচ্ছে না, আলটিমেটলি তার চোখটা কিন্তু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে, যেটা আমরা বলি যে পার্মানেন্টলি আপনার চিরতরে অন্ধ হয়ে যেতে পারে, যেটা ভয়ঙ্কর একটা ব্যাপার। কারো কারো ক্ষেত্রে এটা হার্টকে আক্রমণ করে, ফুসফুসকে আক্রমণ আক্রমণ করে থাকে, কখনো কখনো কিডনিকে আক্রমণ করে, এই বিষয়গুলো রয়েছে। পাশাপাশি যে জিনিসটা দেখা যায় যে একজন কর্মক্ষম মানুষ একসময় ধীরে ধীরে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলছে, পরিবারের বোঝা হয়ে যাচ্ছে, সে বেড রিডেন হয়ে যাচ্ছে, এটা নিতান্তই পরিতাপের বিষয়। কাজেই আমরা যদি আর্লি রোগটা ডায়াগনোসিস করে প্রপার চিকিৎসায় যেতে পারি, এই যে বড় বড় ঝামেলা থেকে আমরা আসলে রোগীদের রক্ষা করতে পারি। আচ্ছা, মানে সঠিক সময় চিকিৎসা গ্রহণ করলে জটিলতাটা কম হবে এবং রোগীদের নিরাময়টাও অনেকটা সহজ হবে রোগটির এক্স্যাক্টলি। ক্ষেত্রে। আমরা যদি চিকিৎসার কথা চিন্তা করে থাকি, এই রোগগুলো নিয়ে যখন রোগীরা আপনাদের কাছে আসেন, কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন আমাদের রোগীদেরকে? চিকিৎসার ব্যাপারে আসলে এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, পেশেন্টদের চিকিৎসা পদ্ধতিও ভ্যারি করে। ভবিষ্যতে চিকিৎসা পদ্ধতি আরো প্রিসাইজ হবে। এখন আমাদের যেটা চিকিৎসার মধ্যে বড় মোটা দাগে যদি বলি, আমাদের পেশেন্ট এডুকেশন এই রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পেশেন্টদের রোগ সম্পর্কে একটা শিক্ষা দেয়া, মানে রোগটা কি, রোগটা কেন হচ্ছে, রোগের চিকিৎসা পদ্ধতি কি হবে, ফলো আপ কি হবে, এই বিষয়টা জানানো রোগীকে, যাতে রোগী বুঝতে পারে যে এই রোগটা তার ভালো হবে না, বা আমরা রোগটাকে নিরাময় করতে না পারলেও রোগটাকে আমরা নিয়ন্ত্রণে রেখে তার স্বাভাবিক জীবনধারা অব্যাহত রাখতে পারবো, তার ভবিষ্যৎ, তার কর্মক্ষম জীবন, পরিপূর্ণ জীবন সে চালিয়ে যেতে পারবে, সেরকম একটা শিক্ষা ব্যবস্থা আমরা প্রথমে রোগ সম্পর্কে ধারণা দেয়া, পরবর্তীতে আমরা বলি এই রোগের প্রধান একটা অংশ এক্সারসাইজ। বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে, এর মধ্যে আমরা মেরুদণ্ড বা শিরদাঁড়ার যে এক্সারসাইজগুলা, এগুলা রোগীদের শেখাতে পারি। পাশাপাশি ওয়াকিং, জগিং, পাশাপাশি সাইক্লিং, সুইমিং এই রোগের জন্য খুবই হেল্পফুল, এবং আমরা অনেক ক্ষেত্রে এই রোগটা প্রিভেন্টও করতে পারি এই যে এক্সারসাইজ দিয়ে। যখন হালকা ধরনের স্পন্ডালোআর্থ্রাইটিস থাকবে, আমরা এক্সারসাইজ দিয়ে অনেক সময় প্রিভেন্ট করতে পারি। অ্যাভয়েড স্মোকিং যদি বলি, ধূমপান পরিহার, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই ধূমপানের কারণে অনেক সময় রোগের তীব্রতা বেড়ে যায়, এবং অনেক সময় আমরা ধূমপান অ্যাভয়েড করে রোগটাকে প্রতিরোধ করতে পারি। কিছু আছে গুড পোশ্চার, যেটা আমরা বলি সঠিক দেহ ভঙ্গি, যে আমরা কিভাবে বসবো, কিভাবে একটা জিনিস তুলবো, কিভাবে আমরা দাঁড়াবো, কিভাবে আমরা কম্পিউটারে কাজ করব, কিভাবে আমরা ড্রাইভ করব, যে এই বিষয়গুলো, সঠিক দেহভঙ্গির বিষয়গুলো, এগুলো গুরুত্বপূর্ণ আমাদের রোগ প্রতিরোধের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। পাশাপাশি চিকিৎসা ব্যবস্থারও একটা অংশ। এছাড়া আমরা যে ওষুধগুলো ব্যবহার করতে পারি, এর মধ্যে আমাদের ব্যথানাশক ওষুধ, যেটা অনেক সময় আমাদের শুরুর দিকের চিকিৎসার অংশ, এটা ধাপে ধাপে আমাদের রোগীদের রেসপন্স কেমন হয় দেখে হয়তো চিকিৎসার স্টেপ চেঞ্জ করতে হয়, ধাপে ধাপে এগোতে হয়। এই রোগের ক্ষেত্রে কখনো কখনো আমরা জয়েন্টের বিভিন্ন ধরনের ইনজেকশন ব্যবহার করে থাকি। যখন তীব্র ব্যথার সৃষ্টি হয় তখন আমরা জয়েন্টের ইনজেকশনও ব্যবহার করি, যেটা আমরা বলি ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন।
এছাড়া আমরা এই রোগের ক্ষেত্রে আরো কিছু ভালো ওষুধ রয়েছে যেগুলো আমরা ডিএমআরডি বলে থাকি, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটিক ড্রাগস। এর মধ্যে রয়েছে মিথোট্রাক্সেট, লেফনোয়াইড, সালফাসালাজিন, হাইড্রোক্সিক্লোরোকুইন। এই ওষুধগুলো আমরা রোগীদের প্রয়োজনের উপর ভিত্তিতে, রোগের তীব্রতার ভিত্তিতে ফলো আপ করে আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। এছাড়া আমাদের আরো কিছু ভালো ওষুধ রয়েছে যেগুলো আমরা বলি জ্যাক ইনহিবিটর, মানে জ্যানাস কাইনেস ইনহিবিটর। এই ওষুধগুলোর মধ্যে রয়েছে আমাদের আজকে যেটা ডেল্টা ফার্মার উপাটাসিটিনিব, এটা একটা ওষুধ। আমাদের টোফাসিটিনিব আরেকটা এক ধরনের ওষুধ এই গ্রুপের মধ্যেই পড়ে, এবং আরো রয়েছে আমাদের বারিসিটিনিব। এই ওষুধগুলো খুবই ভালো ওষুধ, আমরা এগুলো ব্যবহার করি, যদিও একটু কস্ট বেশি, কিন্তু আমাদের এই ওষুধগুলো ব্যবহার আমরা যখন আমাদের প্রাথমিক লেভেলের ওষুধগুলো ফেল করে যায় তখন আমরা এই ওষুধগুলো ব্যবহার করে থাকি। এবং এই ওষুধগুলো ব্যবহার করার পূর্বে আমাদের যে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হয়, পেশেন্টের কোনো ধরনের অ্যাক্টিভ ইনফেকশন, টিউবারকুলোসিস অথবা ল্যাটেন্ট টিবি বলি আমরা, যেটা আমরা বলি যে ঘুমন্ত বা সুপ্ত টিবি যেটা রয়েছে সেটাকে খুঁজে বের করা এবং সেটার জন্য আলাদা চিকিৎসা দেয়া, তারপরে আমাদের এই ওষুধগুলো দেয়া, যেটা আমরা এবং এই ওষুধগুলোর ব্যাপারে আরেকটু যদি বলতে চাই, আমরা সচরাচর দেখি যে ওষুধগুলা ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ, যেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি এই ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে কোনো ধরনের সুপ্ত টিবি আমরা যদি খুঁজে বের না করার চেষ্টা করি, সেটাও একটা আমাদের জন্য আসলে রোগীদের জন্য একটা বিপদ ডেকে নিয়ে আসতে পারে। পাশাপাশি আরো কিছু ওষুধ আমরা ব্যবহার করি, বায়োলজিক্স আমরা বলি, যেগুলো অনেক ব্যয়বহুল, সেটা আমাদের দেশের জন্য আসলে আমরা খুব বেশি ব্যবহার করতে পারি না, কিন্তু আমাদের অনেক সময় ব্যবহার করা লাগে। এই ওষুধগুলো অনেক ব্যয়বহুল, এই হচ্ছে ব্যাপার। এবং আমাদের একটু টাইম টু টাইম ফলো আপ করতে হয়, পেশেন্টকে দেখতে হয়, কিছু ব্লাড টেস্ট একটু টেস্ট করে দেখতে হয়, ফলো আপ করতে হয়, ওষুধ অ্যাডজাস্ট করতে হয়। তাহলে যেটা দেখা যাচ্ছে যে প্রথমেই জীবনযাত্রার মানের পরিবর্তনের পরামর্শ দিয়ে থাকেন, ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে আসলে ব্যায়ামের পরামর্শ আপনারা দিয়ে থাকেন, রোগীর উপসর্গ অনুযায়ী চিকিৎসাও দিয়ে থাকেন, ব্যথানাশক কিছু ওষুধের কথা আমরা জানছিলাম, এবং বাতের কি কি ওষুধ আপনারা দিয়ে থাকছেন সেই বিষয়ে আমরা জানলাম। এবং এই ধরনের রোগগুলোর ক্ষেত্রে আসলে রোগীদের ফলো আপ খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কাউন্সিলিং করেন, খুবই চমৎকার ভাবে এই বিষয়গুলো উঠে এসেছে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের রোগীরা দেখা যায় এই সমস্যাগুলোতে যখন ভুগছেন তখনই একটা প্রশ্ন তারা প্রায়শই করে থাকেন যে এই সমস্যায় ভুগলে তারা কাদের কাছে যাবেন, মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাবেন, রিউমাটোলজিস্টের কাছে যাবেন, না অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন? এই যখন সমস্যাটাই হচ্ছে আসলে তারা কার কাছে যাবেন, এই বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে? চমৎকার প্রশ্ন। আসলে আমাদের দেশে আমি তো শুরুতেই বললাম, আমাদের দেশে প্রায় প্রতি 3 জনে একজন বাত ব্যথা আক্রান্ত হয়ে থাকে, যেটা আসলে অনেক বড় একটা সংখ্যা, যেটা আমাদের দেশের যে আমরা যারা রিউমাটোলজিস্ট রয়েছে সেটার সংখ্যায় খুবই অপ্রতুল। এবং আমাদের দেশে বিএসএমইউ ছাড়া অন্য কোথাও কোনো পোস্টও ছিল না যেখানে, বাট বর্তমানে পোস্ট ক্রিয়েট হয়েছে, আমাদের হয়তো পদায়ন হবে এবং ভবিষ্যতে হয়তো আমাদের বাতের চিকিৎসাগুলা, এই ধরনের চিকিৎসাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। তো পেশেন্টদের যেটা উচিত, এই ধরনের লক্ষণ বোঝা গেলে যদি তাদের নিকটস্থ কোনো রিউমাটোলজিস্টের সংস্পর্শে যেতে পারে সবচেয়ে ভালো হয়। তারপরেও যেহেতু আপনার সব সময় সম্ভব হবে না, যেহেতু পেরিফেরি যদি আমরা চিন্তা করি, সেখানে আসলে আমাদের স্পেশালিস্ট পাওয়া খুবই ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমাদের মেডিসিন স্পেশালিস্ট যাদের এই বিষয়ে অনেক জ্ঞান রয়েছে তারা হেল্প করতে পারে। আমাদের অনেক সময় যখন জয়েন্ট ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অর্থোপেডিক্স যারা জয়েন্টের হাড়গোড় অপারেশন নিয়ে কাজ করে তারা হেল্প করতে পারে। অনেক সময় আমাদের কিছু আমাদের যেমন ফিজিওথেরাপিস্ট রয়েছেন, সেক্ষেত্রে তারাও কিছুটা হেল্প করতে পারেন। তবে যদি সুযোগ হয় রিউমাটোলজিস্টের পরামর্শটা নেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত হবে। দেখা যাচ্ছে যে উপসর্গগুলো প্রকাশ পেলে অবশ্যই তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসা গ্রহণ করবেন। অবশ্যই অবশ্যই। এক্ষেত্রে আরেকটি ভুল কিন্তু প্রায়শই করে থাকে আমাদের রোগীরা, সেই কাজটি হচ্ছে যে ব্যথানাশক, যেহেতু ব্যথাটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, বিভিন্ন রকমের ব্যথানাশক ওষুধ কিন্তু তারা খেয়ে ফেলছে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে। এক্ষেত্রে এই যে কাজ যারা করছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমাদের দেশে আসলে এই চিত্রটা খুবই কমন, এবং আমাদের দেশের যে ফার্মাসিস্ট রয়েছে তারা খুব সহজেই ওষুধগুলো দিয়ে দিচ্ছে, এবং অনেক বড় বড় ওষুধও তারা দিয়ে দিচ্ছে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন অনেকেই হচ্ছে।
এবং সেটা হয়তো ওদের ভবিষ্যতে পরিবর্তন হবে আশা করি। তো যারা এই ধরনের ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, আমি তাদের বলবো যে অবশ্যই আপনাদের কষ্টগুলো, যেহেতু এগুলা বাত ব্যথা এক ধরনের দীর্ঘমেয়াদী রোগ, সারা জীবনের অসুখ, আপনি 2-1 দিন ওষুধ খেয়ে এটাকে নিরাময় করা সম্ভব নয়। কাজেই আপনার ওষুধ খেতে হবে নিরাপত্তার সহিত, আপনার জীবনের ঝুঁকি না নিয়ে, আপনার সঠিক পরামর্শ নিয়ে ওষুধগুলো খাওয়া উচিত, যাতে আপনার কোন ওষুধটা আপনার জন্য সুইটেবল, ওষুধ খেলে কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখার ব্যাপার রয়েছে, ওষুধ অ্যাডজাস্ট করার বিষয়গুলো রয়েছে, আপনার ফলো আপের বিষয় রয়েছে। সবকিছু মিলে পাশাপাশি আমাদের কিছু অনেক সময় ভ্যাকসিনেশনের বিষয়গুলো রয়েছে, অনেক সময় ল্যাটেন্টি যেটা সুপ্ত টিউবারকুলোসিস খোঁজার বিষয়, অনেক বিষয় জড়িত, যে কারণে আমি বলবো যে কখনোই এটা উচিত হবে না। আপনি সঠিক পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসাটা নেবেন, সেটাই আমার উপদেশ থাকবে। চমৎকার কিছু তথ্য এবং পরামর্শ আমরা পাচ্ছিলাম। আশা করি আমাদের দর্শকরা আমাদের আলোচনা থেকে উপকৃত হচ্ছেন। আমরা আয়োজনের একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। আমি শেষ যে প্রশ্নটি করতে চাই যে এই বাতজনিত সমস্যায় যখন রোগীরা ভুগছেন, এর প্রতিকারে আসলে করণীয় কি? প্রতিকারে আমি অলরেডি চিকিৎসা ব্যবস্থা কিছুটা বলেছি। প্রতিকারে আমাদের যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের এক্সারসাইজ, আমরা আমাদের এক্সারসাইজের মাধ্যমে আমরা এই বাতটাকে অনেক সময় আমরা প্রতিরোধ করতে পারি। যেমন আমরা বললাম ওয়াকিং, সুইমিং, সাইক্লিং এবং জগিং, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্পাইনের কিছু মেরুদণ্ড বা শিরদাঁড়ার কিছু এক্সারসাইজ রয়েছে। পাশাপাশি ধূমপান পরিত্যাগ, এর মাধ্যমে আমরা বাতটাকে অনেক সময় প্রিভেন্ট করতে পারি, প্রতিরোধ করতে পারি। পাশাপাশি সঠিক দেহভঙ্গি যেটা বললাম, আমরা যদি সেগুলো মেনটেন করে চলতে পারি, ড্রাইভিং এবং আপনার রিডিং, রাইটিং অ্যান্ড কম্পিউটারে কোনো কাজ করা, যে বিষয়গুলা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, কোনো কিছু নিচ থেকে উপরে তোলা, কোনো কিছু সামনে ঝুঁকে কাজ করা, যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আমরা সঠিক দেহভঙ্গি মেনে চলি, তাহলেও আমরা অনেক সময় আমরা রোগটাকে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, চমৎকার সব তথ্য এবং পরামর্শ আমরা এতক্ষণ পাচ্ছি। আমাদের আয়োজনটি শেষ করার সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার সার্বিক কি পরামর্শ থাকবে, রাজশাহী দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে, অনেক সময় আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে কোমরের ব্যথা মানেই হয়তো ডিস্ক প্রলাপস, হাড় বেড়েছে, হাড় ক্ষয় গিয়েছে, অথবা এই ধরনের একটা, আসলে সেটা নয়। আসলে আমি যেটা বলবো যে সঠিক সময়ে সঠিক পরামর্শ নিয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর সব চমৎকার সব তথ্য এবং পরামর্শের জন্য। আশা করি আমাদের দর্শকরা আজকে আলোচনা থেকে উপকৃত হয়েছেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনার ব্যস্ততম সময় থেকে রাজ টিভিকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাজ টিভি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর এ.কে.এম. কামরুজ্জামান স্যার। তিনি কথা বলছিলেন স্পন্ডাইলো আর্থ্রাইটিস রোগ ও তার চিকিৎসা। চমৎকার সব তথ্য এবং পরামর্শ এতক্ষণ আমরা পেয়েছি। আশা করি দর্শক আমাদের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ডেল্টা ফার্মা নিবেদিত উপস্থিতের সৌজন্যে রাজ টিভির সাপ্তাহিক আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর ফারজানা আলী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথেই থাকুন। শুভরাত্রি। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ।